এই যে 4টা বিধানসভা উপনির্বাচন রয়েছে, এক্ষেত্রে শাসক দল আরও ব্যাপকভাবে মানে মরিয়াভাবে ঝাঁপিয়ে পড়বে বলেই মনে করছে কিন্তু রাজনৈতিক মহল। আপনার কি মনে হয়? কারণ বেশিরভাগ 3টে বিধানসভায় তো আমরা দেখছি বিজেপির রয়েছিল, তো তাহলে এবারে নিশ্চয়ই সেই বিধানসভাগুলো দখল করার একটা উদ্দেশ্যে এগোবে তৃণমূল। প্রথমেই বলি যে এটা উপনির্বাচন, একটা কথাই প্রচলিত আছে এবং সেটা সত্যিও অনেকাংশে সত্যি, কিছু ব্যতিক্রমী ঘটনার বাদ দিলে, যে উপনির্বাচন সবসময় যারা শাসক দল থাকে তাদের ফেভারেই থাকে। যদিও তৃণমূল সিপিএম সরকারের শেষের দিকটা, বামফ্রন্ট সরকারের শেষের দিকটায় আমরা বলাকার উপনির্বাচনে দেখেছিলাম তৃণমূল অনেকটা বেনিফিটেড এগিয়েছিল, ব্যতিক্রমী। আবার এই সরকারের মধ্যগগনে যখন সরকার, তখন আমরা সাগরদিঘিতে দেখেছিলাম শাসক দল হেরেছিল, পর্যুদস্ত হয়েছিল বাম কংগ্রেস জোটের কাছে। এগুলো ব্যতিক্রম, কিন্তু ওভারঅল যেটা হয় যে কোনো রাজ্যেই উপনির্বাচন সবসময় শাসক দলেই বেনিফিটেড থাকে এটা। ফলে যে 10টা বিধানসভা আজকে শূন্য, মানে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে যাওয়ার জন্য বিধায়করা জিতে গেছে, কোথাও হেরে গেছে, সেই পদগুলো শূন্য আছে। মানিকতলা তো দীর্ঘদিন ধরে ঝুলেছিল, গত ফেব্রুয়ারি মাস থেকে ঝুলেছিল, আজকে সেই জায়গাটা ফাঁকা হলো। সে মানে কেস চলছিল, কেসে আজকে সমাধান হয়ে যাওয়ার পরে মানিকতলাটা হলো। এই চিত্র যদি সার্বিকভাবে আমরা প্রেক্ষাপটে তুলে ধরি, তাহলে আমার এই 4টে কেন্দ্র, যেটা ইসিআই সিদ্ধান্ত নিয়েছে যে 10ই জুলাই এটা হবে, তার মধ্যে বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ আর মানিকতলা, তুমি দেখবে এই 4টের মধ্যে কিন্তু 3টেই 2021-এ বিজেপি জিতেছিল। শুধু নয়, 2024-এ লোকসভা নির্বাচনে তৃণমূলের এক নিদারুণ ভালো ফলের পরেও এই 3টে বিধানসভায় কিন্তু বিজেপি এগিয়েছিল লোকসভার নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলে। আমি বলছি লোকসভা নির্বাচনে আঙ্গিকটা আলাদা থাকে, বিধানসভা আঙ্গিকটা আলাদা থাকে, তারপরেও যদি আমি অঙ্কটা ধরি, আর 2021-এ বিধানসভা নির্বাচনে মানিকতলাতে আমার যতদূর মনে পড়ছে 20,000-এর সামান্য কিছু ভোটে এগিয়েছিল সাধন পাণ্ডে। এবছর লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ারি যদি হিসাবটা করি, এই মানিকতলায় কিন্তু 3,000-এর সামান্য বেশি এগিয়ে তৃণমূল, মানে ভোট অনেকটা কমেছে। আমি বলছি যে এত কিছুর পরেও যদি 10 তারিখের ভোটটা দেখা যায়, যে বিপুল ম্যান্ডেট নিয়ে লোকসভায় তৃণমূল জিতেছে, আমরা জানি বিশাল ম্যান্ডেট, অনেক ভোট শেয়ারিংয়ের অঙ্কেও তারা অনেকটা এগিয়ে, যোজন এগিয়ে প্রধান অপোনেন্ট বিজেপির থেকে, সেই আঙ্গিকে কিন্তু, এবং উপনির্বাচনে যেহেতু শাসক দলই ফেভারেবল থাকে, এই দুটো আঙ্গিকে কিন্তু তৃণমূল এই লড়াইয়ে, উপনির্বাচনে 4টি কেন্দ্রের লড়াইয়ে অনেকটা এগিয়ে। দ্বিতীয়, ভোটে ইমিডিয়েট কোনো ভোটে যদি ভালো ফল হয় না, কর্মীদের মধ্যে একটা উৎসাহ থাকে, এই উৎসাহটা কিন্তু একটা মাইলেজ দেবে, এটা তো একদম গ্রস বিশ্লেষণ। তৃতীয় বিশ্লেষণটা হচ্ছে বিজেপি যেহেতু ব্যাপক ক্ষয় হয়েছে, 6টা কেন্দ্র হেরেছে তাদের, আর বাকি কেন্দ্রগুলোতেও কিন্তু খুব বেশি কয়েকটাতে মার্জিন বাড়াতে পারেনি, খুব কম মার্জিনে জিতেছে তারা। ফলে এই চিত্রে দাঁড়িয়েও কিন্তু আমার মনে হয় যে কর্মীদের মধ্যে একটা কিন্তু হতাশা কাজ করবে, কর্মীরাও তো বসে পড়ার থাকে, আর একটা অর্গানাইজেশনাল পাওয়ারও কিন্তু বিজেপির কার্যত নেই। ফলে এই আঙ্গিকে যদি সঠিক একটা বিশ্লেষণ বলা যায়, তৃণমূল অনেকটা এগিয়ে। এবার দেখবেন এই 24-এর লোকসভা নির্বাচনে ভোটের মুখ্য কাণ্ডারি মমতা এবং অভিষেকের যে ডেডলি কম্বিনেশন, ডেডলি আমি কেন বলছি, বিরোধীদের জন্য একটা ডেডলি কম্বিনেশন, এই ডেডলি কম্বিনেশনে কিন্তু প্রধান সারথি অভিষেক কিন্তু ছুটি নিয়েছে, বিরতি নিয়েছে, কারণ তিনি জানেন এই 4টি নির্বাচনে কিন্তু আমরা অঙ্কের দিক থেকে অনেকটা এগিয়ে। ফলে আমাদের এই ক্ষেত্রে খুব বেশি মানসিক চাপ থাকার কথা নয়। আর সাংগঠনিক দিক থেকে তো তৃণমূল বরাবরই অনেকটা এগিয়ে আছে। এই সার্বিক অঙ্কে কিন্তু 4টে নির্বাচন আমার কোথাও মনে হয়, দেখুন আমি এই ধরনের অ্যাসেসমেন্ট কে জিতবে হারবে এই থেকে বিরত থেকেও বলতে পারি যে এই 4টে উপনির্বাচনে 4টা কেন্দ্রে তৃণমূল কিন্তু সাংগঠনিক এবং মানসিক দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে বিজেপির থেকে। সোনবাবু, আপনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত যে অন্তত এই 3টি বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ নিয়ে অনেক বেশি নিশ্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু মানিকতলার দিকে আমরা যদি তাকাই, সেদিক দিয়ে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ একটু চিন্তিত, কারণ একটা বিধানসভা উপনির্বাচন, তার জন্য কোর কমিটি গঠন করা হয়েছে। এবং আমরা জানি এই যে কলকাতা
কলকাতা উত্তর যে লোকসভা, তার মধ্যে থেকে তাপস রায়, তিনি সদ্য বিজেপিতে যোগদান করেছেন, প্রার্থীও হয়েছিলেন, এবং সেখানকার যে ভোট মার্জিন খুব বেশি না। তাই মানিকতলা যে বিধানসভা উপনির্বাচনকে নিয়ে কি খুব বেশি চিন্তায় তৃণমূল, খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? এবার একটা জিনিস দেখুন, এবার যদি আমরা ভোট শেয়ারিংয়ের অঙ্কে লোকসভাটায় পশ্চিমবঙ্গের বিচার করি, যে পশ্চিমবঙ্গে কিন্তু শহরে ভোটগুলো, শহরে কেন্দ্রগুলোতে 40% বিজেপির ভোট বেড়েছে, গ্রামীণ ভোট কমেছে। এবং আপনি খেয়াল করুন, পশ্চিমবঙ্গের বড় কয়েকটি শহর, শিলিগুড়ির অলমোস্ট 6 নম্বর ওয়ার্ড বাদে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু মেয়র পরিষদ হেরেছে, অথচ ওখানকার কর্পোরেশনটা কিন্তু তৃণমূলের, অ্যাবসলিউট মেজরিটি কর্পোরেশন। আবার কলকাতার যদি কর্পোরেশন ওয়ার্ড ওয়াইজ বিশ্লেষণ করেন, সার্বিকভাবে হয়তো বিজেপি হেরেছে দুটো কেন্দ্রেই, উত্তর দক্ষিণ কলকাতা, দমদমেও হেরেছে, কিন্তু ওয়ার্ড বিশ্লেষণ করে যদি এগোন, দেখবেন ভবানীপুর মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী পিছিয়ে ছিলেন। আমি আবারও বলছি, লোকসভা এবং বিধানসভার ভোটের আঙ্গিকটা আলাদা, তারপরেও কেন সিরিয়াসলি এই ভোটগুলো নিয়ে, বিশেষ করে মানিকতলা নিয়ে চিন্তিত বা সিরিয়াস তৃণমূল? কারণ এটা এই এই সদ্য 2024-এর নির্বাচনের পরে কিন্তু একটা ভোট এক্সামিনেশন, তার যে সংগঠন, তৃণমূলের সংগঠন কতটা অ্যাক্টিভ, এটার একটা অ্যাসিড টেস্ট। দ্বিতীয়, আপনি যখন প্রত্যেকটা খেলা জিতে যাচ্ছেন, যখন আপনার ফাইনালে হারার কোনো ভয় নেই, তখন একটা ম্যাচ কিন্তু আপনি চাপমুক্তভাবে খেলবেন। কিন্তু এখানে তৃণমূল চাপমুক্ত হওয়ার পরেও কেন এখানে সিরিয়াস? কারণ এখানে তৃণমূলের এই যে 3000 সামথিং ভোটে বিধানসভা ওয়ারি সামান্য এগিয়ে থাকা, সামান্য লিড অনেকটা কমে যাওয়া, এটাকে বাড়ানোটা, এটাই একটা চ্যালেঞ্জ। কারণ 26-এর ভোটটা কিন্তু খুবই কাছে, এবং তৃণমূল অ্যাবসলিউট মেজরিটিতে ধরে রাখতে পারবে কি না, জনমানুষের মনস্তত্ত্ব, রাজ্যের বিভিন্ন ইস্যুতে কতটা কনসেন্ট্রেট করা হচ্ছে, লোকসভা ইস্যুতে এক ধরনের আঙ্গিক ছিল, এটা কিন্তু তৃণমূলের ক্ষেত্রে একটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষাটা তৃণমূল চাপমুক্তভাবে খেলবে, কারণ তারা জানে যে এই বিপুল জয়ের, লোকসভা ভোটে বিপুল জয়ের পরে কার্যত বিরোধী শক্তি কিন্তু এখানে ছন্ন ছাড়া অবস্থা। প্রধান বিরোধী শক্তির কোনো গণসংগঠন এই মুহূর্তে নেই, আর বাম কংগ্রেস জোটেও তো সার্বিকভাবে তারা সেই জায়গাটা ধরে আনতে পারেনি, ভোট তাদের বেড়েছে অনেকটাই, হ্যাঁ। ফলে এখানে কিন্তু তৃণমূল চাইছে, বিশেষ করে তার 21-এর নির্বাচনে 20,000+ ভোটে লিড পাওয়া এই কেন্দ্রটি সম্পর্কে তাদের অ্যাকনলেজ। এবার দেখবেন প্রার্থী পদেও কিন্তু তারা একটা ভালো খেলা খেলেছে, তারা যারা পূর্বতন স্ত্রীকে দিয়েছে, কারণ সাধন পাণ্ডের একটা ইমেজ ছিল, সেই ইমেজেই তার স্ত্রী যে একটা জনভিত্তি আছে, সেই ভোটটাকে মেশিনারিজে আনা, কারা রিস্ক নিতে চায়নি। ফলে এই জায়গায় কিন্তু সার্বিকভাবে শাসক দলের কিন্তু এই একটা ছক কাজ করছে। এবার দেখা যাক যে বাকি 3টে কেন্দ্র, যেখানে বিজেপি 21-এও ধরে রেখেছিল এবং এই লোকসভাতেও বিধানসভা ওয়ারি নির্বাচনে অনেকটা এগিয়ে ছিল বিজেপি, সেখানে তারা কি প্রার্থী দেয় নাকি, কারণ একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে এই 3টে কেন্দ্রে বিজেপির 21-এ জেতার পরেও এই 3টে কেন্দ্রের বিধায়কও কিন্তু পরবর্তীকালে রিজাইন না দিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করেছিল। বিশ্বজিৎ দাস আপনি জানেন, কৃষ্ণ কল্যাণী আর আপনার মুকুটমণি অধিকারী, 3জনই জয়েন করেছিল। তারা 3জনই ভোটে হেরেছে, তারাই কি প্রার্থী হবেন নাকি অন্য কোনো মুখ দেবে, এটা সময় বলবে। কিন্তু আমি মনে করি এই নির্বাচনটা কিন্তু ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনার লোকসভায় একদম আঙ্গিকে এটা কিন্তু একটা বড় কারণ লোকসভার বারবার শাসক দল বা বারবার বাকিরা বিভিন্ন অ্যানালিস্টরা বলে লোকসভার নির্বাচনে ইস্যু বা আঙ্গিকটা থাকে আলাদা, বিধানসভা ইস্যুটা থাকে আলাদা। ফলে বিধানসভা ইস্যুতেও কি লোকসভার মতন জনভিত্তি তৃণমূলের আছে? সামাজিক প্রকল্পগুলো কি সেই রকম এফেক্টিভ? সংখ্যালঘু ভোটটা কি একই রকমভাবে তৃণমূলের দিকে ধরে রেখেছে? এইগুলো পরীক্ষার জায়গা কিন্তু। ফলে এই জায়গাতে একটা দেখে নেওয়ার বিষয় যে সত্যিই মানে গ্রাসরুট স্তরে কতটা তাদের সমর্থন রয়েছে মানুষের। আরেকটা বিষয় আপনি বলছিলেন ঝন্টুবাবু, এই যে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ, এতে লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য, 29টি আসন তৃণমূল জিতে নিল। সেদিক থেকে তাহলে বিপরীতে আমরা যদি দেখি বিজেপির এই যে 6টি আসন কমে গেল, তাহলে সেদিক থেকে একদিক থেকে যখন তৃণমূলের কর্মী
সমর্থকদের মধ্যে উৎসাহ যদি জাগরিত হয়, তাহলে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে নিশ্চয়ই কিছুটা হলেও হতাশা কাজ করবে। তাহলে এমনকি এই যে গ্রাসরুট স্তরে বিজেপি যারা কর্মী সমর্থকরা আছে, সেখানে ভোট পরবর্তী হিংসার তারা শিকার হচ্ছে, এই বিষয়টাও সামনে আসছে, চারিদিকে আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। সেদিক থেকে দেখতে গেলে এই যে উপনির্বাচন আছে, তারা কতটা বেশি কাজ করতে পারবে বা উৎসাহ দেখাতে পারবে উপনির্বাচনে? আমি আপনাকে প্রথমেই বলি, দেখুন যে আপনার কিন্তু এই মুহূর্তে বিজেপির সাধারণ কর্মী গ্রাসরুট লেভেলের তারা কিন্তু সত্যিকারে ভয়ানক সন্ত্রাসের শিকার হয়ে আছেন। একটা চাপা সন্ত্রাস তো ভোটের পশ্চিমবঙ্গে বরাবরই থাকে, ভোট আসুক আর না আসুক সারা বছরই থাকে। আপনি ভোট চলাকালীন দেখেছি এখানটা এই সন্ত্রাস। ইভেন একটা অভিনব ব্যাপার ভারতবর্ষের রাজনীতিতে পশ্চিমবঙ্গের আঙ্গিকে, যে এখানে প্রার্থীরাও ঘেরাও হয়েছে ভোট চলাকালীন, আপনারা দেখেছেন, বিরোধী প্রার্থী। ফলে ভোটের পরে সাধারণ কর্মীদের অবস্থা কি, আপনারা টুকরো টুকরো যারা খবর করেন তারা দেখেছেন বিভিন্ন আশ্রয় শিবিরে কিভাবে আছে। যেহেতু এখানে 6টা শুধু সিট কমেনি বিজেপির, কেন্দ্রে বিজেপি বেশ একটা নড়বড়ে সরকার, মানে আগের মতো নয় যে আপনি 21-এর নির্বাচনে আপনারা আশানুরূপ ফল করতে না পারার পরেও বিজেপি একটা শক্তিশালী ম্যান্ডেট নিয়ে, যেহেতু কেন্দ্রের ক্ষমতাসীন, তারা বিভিন্ন কেন্দ্রীয় কমিটি পাঠিয়েছিল, এজেন্সি পাঠিয়েছিল, ঘর ছাড়াদের ঘরে ফেরানোর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, শুভেন্দু অ্যাক্টিভ হয়েছিল। আজকে যেহেতু শুভেন্দুর নেতৃত্বে লোকসভা নির্বাচন পর্যুদস্ত, বিজেপি একদম কার্যত পর্যুদস্ত, তারপরে এই অবস্থায় এই সাধারণ কর্মীদের শেল্টার দেওয়ার মতন আর কেন্দ্রের কেউ নেই, রাজ্যেরও কেউ নেই। দেখবেন এত সন্ত্রাসের পরেও কিন্তু কোনো কেন্দ্রীয় কমিটি তৈরি হয়নি, কোনো কেন্দ্রীয় এজেন্সি আসেনি, হাইকোর্টে মামলা দু একটা হালকা মামলা টামলা হয়েছে। ফলে আমি বলছি এই সাধারণ কর্মীরা কিন্তু সন্ত্রাসের আবর্তেই আর এই নির্বাচনে এগোবে কি না সেটা নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন আছে। কারণ আপনি আগে তো প্রোটেকশন নিজের, তারপরে তো মতাদর্শ, এই প্রোটেকশনটাই কিন্তু কার্যত বিজেপি এই মুহূর্তে রাজ্যের বিজেপি যারা সংগঠনের মাথায়, তারা তাদেরকে শেল্টার দেবে না, কেন্দ্রেও দেবে না, দেওয়ার মতন পরিস্থিতি এবার আর কেন্দ্রে তেমন নেই। একটা অলমোস্ট সংখ্যালঘু সরকার, এই ইউজুয়ালি গ্রেট ম্যান্ডেট নিয়ে তারা আসেনি, তারাও সংখ্যালঘু, শরিকি নির্ভর সরকার চলছে। এবং আড়ালে আবডালে এমনও কথা চলছে, শরিকদের যা চাপ শুরু হয়েছে সরকার কতদিন চলবে সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন যখন আছে, তখন এই সরকার তো কার্যত দুর্বল। এটা বিষয় একটা পরিষ্কার, দেশে মানে কেন্দ্রে যেমন বিজেপির টলমলো অবস্থা, রাজ্যের নিরিখেও বিজেপির একটা টলমলো অবস্থা, সংগঠনের দুর্বলতা নিয়ে তাহলে তো প্রশ্ন উঠে যায়। দেখুন, সংগঠনের দুর্বলতা বিজেপির বরাবরই ছিল। 19-এ আপনি প্রচুর ম্যান্ডেট নিয়ে আসলেন, 18টা সিট পেলেন। বিজেপির কোনো নেতাকে শুনেছেন আমাদের সংগঠনের জন্য আমরা পেয়েছি? একদম নয়। তৃণমূলের উপরে ভয়ানক পঞ্চায়েত নির্বাচনের লুট 2018, তার একটা ক্ষোভের থেকে ভোট ব্যাংকে 18টা সিট কিন্তু বিজেপি তুলেছিল। বিজেপি তারপরে দেখবেন যতগুলো সংগঠন বাড়ানোর যতগুলো মেকানিজম বিজেপি ডিক্লেয়ার করেছিল, কার্যত কোনোটাই তারা করেনি। মণ্ডল তৈরি এই কিছুই করেনি। তার ফলস্বরূপ 2021-এ তারা পর্যুদস্ত হয়েছে, 24-এ আরও ভয়ানক হয়েছে তাদের ভোট ক্ষয়। এবং আপনি খেয়াল করে দেখবেন শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সির শক্তি শেল ধরে কেন্দ্রীয় এজেন্সিকে, হাইকোর্টের অর্ডারকে আপনার একটা শিগন্ডি করে একটা এন্টার সরকার একটা শাসক দলের এগেনস্টে সংগঠনে কনসেন্ট্রেট না করে শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সি এবং হাইকোর্টের অর্ডার, এই দুটোকে পাথেয় করে কোনোদিন কোনো সরকার কোথাও আসতে পারে না। এটা আমরা বারবার বলেছি, এবার প্রমাণিত হলো। ফলে এই জায়গায় গিয়ে নতুন করে একটা গণসংগঠন করা, হতদ্রম বসে পড়া কর্মীদের, সে যতই রেজিমেন্টেশন থাক না কেন, তাদেরকে তুলে আনা, একটা ছাতার তলায় তুলে আনা এত সোজা ব্যাপার নয়। আর অপরপক্ষে তো আপনি প্রথমেই বলছেন যে আমরা তো সারা বছর দেখি এমন একটি সরকার শাসক দল এখানে চলছে যেখানে বিরোধীরা একটা স্ট্রিট কর্নার করতে গেলেও হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। ইভেন অরাজনৈতিক কোনো আন্দোলন, ইভেন চাকরি না পাওয়ার সাধারণ ছাত্রছাত্রী, আমাদের ছাত্রছাত্রীদেরও একটা মিছিল করতে গেলে হাইকোর্টের থেকে অর্ডার নিয়ে আসতে হয়। সেখানে গিয়ে এই কর্মীদের কি এক জায়গায় আনা এত সোজা ব্যাপার? এত সোজা নয়। ফলে এই যে লোকসভা নির্বাচনের যখন প্রচার চলছে, দেশের গণতন্ত্র নিয়ে বারবার একটা প্রশ্ন উঠছিল যে দেশের গণতন্ত্র আজকে প্রশ্নের কাঠগড়ায়। সেখানে বাংলার গণতন্ত্রও কি আজকে তাহলে প্রশ্নের কাঠগড়ায়? আজকে বাংলার গণতন্ত্র তাহলে কোন দিকে যাচ্ছে, কি মনে হয়? এখানে গণতান্ত্রিক পরিবেশ আছে? আমি আপনাকে প্রথমেই বলি, দেখুন, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন, অভিষেক ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস প্রচুর ভোট পেয়েছে। আর আমাদের দেশের ভোট রাজনীতির অঙ্কে
আপনি যাই করুন, যত দুর্নীতি করুন, যত সন্ত্রাস করুন, যত ভোট লুট করুন, যত অগণতান্ত্রিক কাজ করুন, ভোটে জিতে গেলে জো জিতা ওই সিকান্দার। যে ভোটে জিতে যায় তার 7 খুন মাপ, জেতাটাই হচ্ছে এখানে জাস্টিফিকেশন, ঠিক আছে, আর কিছু না। ফলে সেই আঙ্গিকে তৃণমূল এখন জনগণের নয়নের মণি। কিন্তু এটা বললে কিন্তু এটা প্রমাণিত হয় না তৃণমূল চুরি করেনি, তৃণমূল চাকরি বিক্রি করেনি, তৃণমূল নেতারা চাকরি বিক্রি করেনি, কোথাও সন্ত্রাস হয়নি। 2011 ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস মানে কি বলবো, বদলা নয় বদল চাই প্রতিশ্রুতি দিয়েছিল, কার্যত তারা সেটা তো মানেনি, উল্টোটা করেছে, বদল করেনি, বরং বদলার রাজনীতিটাই তারা জুতোয় পা গলিয়েছে। এবং আপনি দেখবেন যে 11-র পর থেকে এ রাজ্যে গণতন্ত্র হত্যা করতে যা যা মেকানিজম, প্রশাসন, পুলিশ, পুলিশকে দলীয় ক্যাডারে পরিণত করা, এগুলো প্রত্যেকটা মমতা ব্যানার্জি সরকার করেছে। এটা একদম দায়িত্বহীন ভাষায় আমরা বলতে পারি। হাইকোর্টে প্রতিদিন চপেটাঘাত খাওয়ার থেকে তো এটা একদম পরিষ্কার যে অন্তত এ রাজ্যে বা ভারতবর্ষে আর কোনো রাজ্যে এই ধরনের গণতন্ত্র হত্যাকারী কোনো শাসক এই মুহূর্তে নেই। ফলে এখানে যা হওয়ার তাই হয়েছে। এবং এই বিপুল ম্যান্ডেট নিয়ে বিরোধী শূন্য যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, তাতে তো এটা আরও ভয়ানক, আড়াআড়িভাবে বিভক্ত। ফলে এখানে গিয়ে ভোটের কোনো পরিস্থিতি নেই। ভোট যদি আপনি করাতে হয় তাহলে অন্য কোনো প্রশাসনিক মানে ক্ষমতা আরোপিত করে নির্বাচন কমিশন যদি ভোট করাতে পারে, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন, তাহলেই এখানে শুদ্ধ একটা ভোট হবে। তা না হলেই যে দেখলেন লোকসভা নির্বাচনে 1000 কোম্পানির উপরে ফোর্স, কাশ্মীরেও অত ফোর্স আনা হয়নি, তারপরেও নির্বাচন কোথাও হয়েছে। আজকে তো ডেটাগুলো আসছে যে আপনি সন্দেশখালী দেখুন, আপনি দেখুন, ঝাড়গ্রাম দেখুন, প্রার্থী প্রাণে বেঁচে পালাচ্ছে। আপনি দেখুন এই যে ডায়মন্ড হারবার, এক একটা কেন্দ্রে দেখা যাচ্ছে কার্যত এক একটা পার্টে 100% ভোট পেয়েছে তৃণমূল। এটা কি সম্ভব? 7-8 লক্ষ ভোট পেয়ে কোন ক্ষমতা, কোন সরকার, জনগণের যতই নয়নের মণি থাক, একটা সরকার 8 লাখ 9 লাখ ভোট পেয়ে জিততে পারে? ইজ ইট ট্রু? এটা প্রহসন নয়। ফলে আমি আপনাকে বলছি, প্রশাসনের কার্যত ডিফাংশনিং করে প্রশাসন মানে তৃণমূলের থেকে, পার্টির থেকে প্রশাসনকে পুরো আইসোলেট করে যদি এখানে ভোট করানো যায়, তাহলেই আমার মনে হয় সঠিক জনগণের প্রতিফলন হতে পারে। হয়তো সেই ভোটেও তৃণমূল জিতবে, আমি বলছি না তৃণমূল জিতবে না, তৃণমূল তো অনেক ভালো কাজও করেছে। হ্যাঁ, তার সংগঠন আছে, গ্রাসরুট লেভেলে ম্যান মার্কিং তৃণমূলে খুব সুন্দর, নেত্রীর প্রচুর জনভিত্তিমূলক কাজ আছে, মহিলাদের জন্য আছে, সংখ্যালঘুদের জন্য আছে, আদিবাসীদের জন্য আছে, তাতে জিতবে। তারপরেও বলছি এত ভয়ানকভাবে হয়তো জিতবে না, কিন্তু জিতবে, শেষ হাসিটা হয়তো তৃণমূলই হাসবে। তারপরেও আমি বলছি এখানে কিন্তু গণতন্ত্র, জনগণের যে ভোটের প্রতিফলন কার্যত নেই বললেই চলে।